আমি শরীফুল হক। সুনামগঞ্জের ধনু নদীতে শনিবার ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার কাজ শেষ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। নিহত ৩৭ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কাজ শেষ করেছে। তদন্তের ফলাফল যথাসময়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ আবুল হাশেম। শনিবার রাতে ১২৫ জন যাত্রী নিয়ে সাচনা বাজার ঘাট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলার আলিপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বালিবাহী ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এই পর্যন্ত ৩৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। বিডিআর বিদ্রোহের ঘটনায় কুষ্টিয়া সেক্টর ও নওগাঁ ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। কুষ্টিয়া সেক্টরে অভিযুক্ত ১৫ জওয়ানকে সকাল ৮:৩০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। ৩২ রাইফেলস ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালত ১৭তে তাদের বিচার কাজ চলছে। নওগাঁয় বিশেষ আদালত ১২তে চলছে ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ২৫ জওয়ানের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। এদিকে বিদ্রোহের ঘটনায় রাঙ্গামাটি ১৮ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ২৩ জনের বিচার কাজ শুরু হয়েছে। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে বিশেষ আদালত ১৫তে হাজির করা হয়। দিনাজপুরের ফুলবাড়ি ৪০ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ২৩ জওয়ানের চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। সকাল ১০:৩০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্তদের বিশেষ আদালত ১৩তে হাজির করা হয়। দিনাজপুরে ফুলবাড়ি ৪০ রাইফেলস ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত ২৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি চলছে। বিশেষ আদালত ১৩তে সকাল ১০টায় বিচার কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় সংস্কার আর জনবলের অভাবে অকার্যকর হয়ে পড়েছে যশোরের তুলা বীজ উৎপাদন এবং গবেষণা কেন্দ্রটি। সীমানা প্রাচীর না থাকায় যন্ত্রপাতি সহ আসবাবপত্র ও অন্যান্য মালামাল চুরি হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। প্রতিনিধি আমিনুর রহমান মামুনের রিপোর্ট। যশোরের চৌগাছায় ১৯৮০ সালে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় স্থাপন করা হয় জগদীশপুর তুলা উৎপাদন ও গবেষণা কেন্দ্রটি। নতুন তুলা বীজ উদ্ভাবনের লক্ষ্য নিয়ে গবেষণা কেন্দ্রটি যাত্রা শুরু করলেও গবেষকের অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। 5টি ডিসিপ্লিনে গবেষণা করা হয়, কিন্তু বিজ্ঞানী মাত্র একজন। ১৫৭ একরের বৃহৎ ফার্ম, এখানে কোনো সীমানা প্রাচীর নেই এবং ভবনগুলো জরাজীর্ণ হয়ে গেছে। কৃষি যন্ত্রপাতির অবস্থাও তদ্রূপ। এসব সমস্যার আশু সমাধান একান্ত প্রয়োজন এবং এসব সমস্যার সমাধান হলে বিশেষ করে বিজ্ঞানী অর্থায়নের চাষিদের চাহিদা মাফিক আমরা তুলার নতুন নতুন জাত দিতে সক্ষম হব। সমস্যার মাঝেও উচ্চ ফলনশীল একটি নতুন তুলা বীজ উদ্ভাবন করা হয়েছে বলে জানালেন এর কর্মকর্তারা। হাইব্রিড তুলা চাষ করার ফলে তারা অভিজ্ঞতা অর্জন করেছে এবং তুলার একটা ভালো ফলনের আমরা এবার আশা করতেছি। অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় যশোরের অনেক চাষি তুলা চাষে আগ্রহী। এবছর হাইব্রিড তুলা চাষ করে বাম্পার ফলনের আশা করছেন তারা। তুলা হাইব্রিড জাতি খুব ভালো তুলো, এটা আমরা দেখছি। আল্লাহ যদি রহমত করে তো কোনো আগামী আল্লাহ না করে খুব ভালো তুলো আর কি, এর উপরে আর তুলো হতে জানে না। আমরা এর আগে যে তুলো লাগাইছি সেই তুলো থেকে আমরা যা দেখছি এতে প্রায় ১৪-১৫ মণ করে বিঘায় ফলনের কথা। সমস্যাগুলো সমাধান করে গবেষণা কেন্দ্রটি আরো কার্যকর করা হলে এলাকায় তুলা চাষের প্রসার ঘটবে, এমনটাই আশা কর্মকর্তা ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারে অনেকের মতোই যুদ্ধাপরাধীদের বিচারে আশাবাদী বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোজাফফর আহমেদের ছেলে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর। মুক্তিযুদ্ধের সময় সাকা চৌধুরীর নির্দেশেই শেখ মোজাফফর আহমেদ এবং শেখ মোহাম্মদ আলমগীরকে হত্যা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সাক্ষ্য দেন শেখ মোহাম্মদ জাহাঙ্গীর। চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সমরেশ বৈদ্যের রিপোর্ট। ১৯৭১ সালের ১৭ এপ্রিল বৃহত্তর চট্টগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোজাফফর আহমেদ এবং তার ছেলে শেখ মোহাম্মদ আলমগীরকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশেই তুলে নিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। ক্যান্টনমেন্টে নিয়ে খুন করা হয় দুজনকে। এ অভিযোগে পরের বছরই সাকা চৌধুরী সহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেন শেখ মোজাফফর আহমেদের আরেক ছেলে। দীর্ঘ সময়েও সে মামলার অগ্রগতি হয়নি। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সাক্ষ্য দিয়েছেন ছেলে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর। এখানে তার উপর অপারেশন করা হয় নভেম্বরের দিকে। সেই অপারেশনে সে আহত হয়, সেই ইয়ে নিয়ে সে পালিয়ে চলে যায় লন্ডন। সাক্ষী দেওয়ার জন্য আমি গিয়েছিলাম ট্রাইব্যুনালের সামনে এবং সে জিজ্ঞেস করছিল যে তুমি কি আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এসছো? হ্যাঁ, আপনার বিরুদ্ধে না, এই দেশের বিরোধী একজন জল্লাদের বিরুদ্ধে সাক্ষী দিতে আসছে। মুক্তিযুদ্ধের বইমেলার আলোচনা অনুষ্ঠানে শেখ মোহাম্মদ জাহাঙ্গীর মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান দ্বৈত ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন। আজও আমি বুক ফুলিয়ে বলছি যে জিয়াউর রহমান
এই দেশের ঘোষক তো ছিলই না। সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেপ্তারে অনেকের মতো শেখ মোহাম্মদ জাহাঙ্গীরও আশাবাদী যুদ্ধাপরাধীদের বিচারে, তাই বিচার কাজ দ্রুত শেষ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমার বাবা ভাইয়ের বিচার তো চাইবই, তার সাথে সাথে আমি সমস্ত যুদ্ধ অপরাধীদের আমি তড়িৎ বিচার চাই। বিচার করব বা প্রক্রিয়া চলছে এই কথা আর শুনতে চাই না। এগুলো 40 বছর ধরে এগুলো শুনে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 1971-এর 20 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের ঠিক 4 দিন পর মৌলভীবাজারে মাইন বিস্ফোরণে শহীদ হন যুদ্ধ শেষে ঘরমুখো 23 জন মুক্তিযোদ্ধা। প্রতি বছর মৌলভীবাজারে দিনটি শহীদ দিবসের মর্যাদায় পালিত হয়ে আসছে। মৌলভীবাজার প্রতিনিধি সালেহ এলাহি কুটির রিপোর্ট। 8 ডিসেম্বর শত্রুমুক্ত হয় মৌলভীবাজার। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের পর মুক্তি সেনারা প্রস্তুতি নিচ্ছিলেন বিজয় বিশ্বে ঘরে ফেরার। এ সময় তারা জড়ো হন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পে। বিজয়ের আনন্দকে ভাগাভাগি করতে নানা আয়োজন। 20 ডিসেম্বর হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরিত হয় ক্যাম্পের চারপাশে পুঁতে রাখা মাইন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এতে শহীদ হন সেখানে সমবেত হওয়া 23 মুক্তিযোদ্ধা। স্বাধীনতার স্বাদ নিয়ে আর স্বজনদের কাছে ফেরা হয় না তাদের। শোকে দীর্ঘশ্বাসে স্তব্ধ হয়ে যায় বিজয়ের উল্লাস। মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে, একের পর এক বিকট শব্দে মায়ের বিস্ফোরণ ঘটছে। আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান যখন ফিরে আসে তখন দেখি অন্ধকার হয়ে আছে। সেদিন কারা পুঁতে রেখেছিল মাইন, এ প্রশ্নের উত্তর আজও খুঁজে পাওয়া যায়নি। সংরক্ষণ করা হয়নি শহীদদের স্মৃতিচিহ্ন। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছিল তার রহস্য উদ্ঘাটনের জন্য, কিন্তু আজকে 40 বছর চলে গেল, সে রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। কেন বিস্ফোরণ ঘটেছিল? মুক্তিযোদ্ধাদের ক্ষতবিক্ষত দেহ কুড়িয়ে এনে কবর দেওয়া হয় ওই বিদ্যালয়ের মাঠের একপাশে। শহীদদের স্মৃতি ধরে রাখতে সেখানে স্মৃতিসৌধ নির্মাণের দাবি সহযোদ্ধাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরু ভদন্ত জ্যোতিপাল মহাথিরের মৃতদেহ সম্প্রতি দাহ করা হয়েছে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক বৌদ্ধবিহারে পালন করা হয়েছে নানা অনুষ্ঠান। বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছাড়াও অন্যান্য ধর্মগুরুরাও যোগ দেন অনুষ্ঠানে। খাগড়াছড়ি প্রতিনিধি মংসাপ্রু মারমার রিপোর্ট। বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে কোন ধর্মীয় গুরু শেষ নিঃশ্বাস ত্যাগ করলে মরদেহ সংরক্ষণ করে পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়। খাগড়াছড়ির মনাটেক বৌদ্ধবিহার প্রাঙ্গণে ভদন্ত জ্যোতিপাল মহাথেরকে দাহ নিয়ে তাই নানা আয়োজন। বৌদ্ধদের ধর্মীয় সংস্কৃতি, আচার অনুষ্ঠান কিছুই যেন বাদ যায়নি। মৃত্যুর পর এ বৌদ্ধ ভিক্ষুর মৃতদেহ 134 দিন সংরক্ষণ করে রাখা হয় কফিনে। পরে 27 বছর বসবাস করা এ মন্দিরেই হয় শেষকৃত্যানুষ্ঠান। আয়োজন করা হয় সুইং কাতলা, নাচ গান, ধুম্রবাজি, আরো কত কি। আর এই সবকিছুই হয় তার আত্মার নির্বাণ লাভের জন্য। তার অন্ত্যেষ্টির ক্রিয়ার পর আমরা সবাই শোভাহত এবং তার এই আজকের এই অনুষ্ঠানে তার সপ্তাহ ক্রিয়ার অনুষ্ঠানে আমরা তার সদ্গতি কামনা করি। জ্যোতিপাল মহাতেরো উনি এই পার্বত্য এলাকার একজন প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু। ওনার অনেক অবদান আছে। উনি কুসংস্কারের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন। বুদ্ধের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য অনেক ত্যাগকে স্বীকার করেছেন। গত 28 জুলাই 78 বছর বয়সে মারা যান জ্যোতিপাল মহাথেরো। নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে ভারী তুষারপাত। ঠান্ডা আবহাওয়ায় অচল হয়ে পড়েছে ইউরোপের পরিবহন ব্যবস্থা। কোথাও কোথাও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে -5 ডিগ্রি সেলসিয়াসে। ভারী তুষারপাতের কারণে রেলওয়ে সহ বাতিল করা হয়েছে বিভিন্ন রুটের বিমান চলাচল। সবথেকে বেশি চাপে রয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। বেশ কয়েকদিন ধরেই বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। বিমানবন্দরে আটকা পড়েছে কয়েক হাজার যাত্রী। এছাড়াও ইউরোপের উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি সড়কে প্রচুর গাড়ি আটকা পড়েছে। দুর্ঘটনার খবরও পাওয়া গেছে এসব এলাকা থেকে। এর মধ্যেই জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে পূর্ব নির্ধারিত 1330টির মধ্যে 500টি ফ্লাইটই বাতিল করা হয়েছে। এছাড়াও স্পেন, নেদারল্যান্ডস ও ডেনমার্কেও ফ্লাইট বাতিল বা বিলম্বের খবর পাওয়া গেছে। ব্রিটেনের আবহাওয়া অফিস জানিয়েছে রাতে তাপমাত্রা আরও কমে যাবার আশঙ্কা রয়েছে। মেক্সিকোর পুয়েবলা প্রদেশে তেলের পাইপলাইন বিস্ফোরণে 28 জন নিহত হয়েছে, আহত হয়েছে 52 জন।
তেল সরবরাহের কাজে ব্যবহৃত লাইনটি থেকে অবৈধভাবে তেল চুরি করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রবল চাপের কারণে পাইপ থেকে তেল নিঃসরণ পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। পাইপলাইন থেকে বেরিয়ে আসা তেল শহরের বেশ কয়েকটি রাস্তা ও পার্শ্ববর্তী নদীতে ছড়িয়ে পড়েছে। ঘটনার সময় বড় ধরনের বিস্ফোরণের পর আরও 4টি ছোট ছোট বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। আগুনে পুড়ে নষ্ট হয়েছে 32টি বসতবাড়ি। আশেপাশের এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মানুষকে। তবে লাইনটি দিয়ে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। দমকল বাহিনীর সঙ্গে দেশটির সামরিক বাহিনীও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। খেলার খবর, ব্যাটিং এর প্রায় সব রেকর্ডই তার। আন্তর্জাতিক ক্রিকেটে আছেন 2 দশকেরও বেশি সময়। এত কিছুর পরও রান ক্ষুধা এতটুকু কমেনি সচিন টেন্ডুলকারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে আবারও সেঞ্চুরি দেখা পেলেন ক্রিকেট ঈশ্বর। আর এটি লিটল মাস্টারের 50তম টেস্ট সেঞ্চুরি। যখন মাঠে নামেন তখন অগণিত ক্রিকেট ভক্তদের হৃদয় বারবার এক ভাবনাতেই আচ্ছন্ন হয়। জন্ম দিতে চলেছেন ক্রিকেটের মহানায়ক সচিন রমেশ টেন্ডুলকার। অবিশ্বাস্য ধারাবাহিকতায় তিনি রচনা করেছেন শিহরণ জাগানিয়া, জৌলস ছড়ানো সব মহাকাব্য। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 17 বছর বয়সেই প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়ে যান লিটল মাস্টার। এরপর সেঞ্চুরি করাটাকে নেশায় পরিণত করে রেকর্ড 50 বার 3 অঙ্কের দেখা পেলেন এই কিংবদন্তি ব্যাটসম্যান। কে বলবে সচিনের বয়স এখন 37। টেস্ট ক্রিকেটে 56 উপর ব্যাটিং গড়ে 14,000-এর উপর রান সচিনের। ওয়ানডে ক্রিকেটেও 46টি সেঞ্চুরি করে অনন্য মাইলফলক ছুঁয়েছেন তিনি। 6টি ডাবল সেঞ্চুরির মালিক সচিন তার ক্যারিয়ার সেরা 248 রানের ইনিংসটি খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। যাদের ধারণা শুধুমাত্র নিজ দেশের মাটিতেই রান উৎসবে মেতে ওঠেন টেন্ডুলকার, তারা জেনে হয়তো অবাক হবেন টেস্টে সচিনের 50টি সেঞ্চুরি 27টি এসেছে বিদেশের মাটিতে। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে মোট 96টি সেঞ্চুরি করার টেন্ডুলকারের এখন অপেক্ষা সেঞ্চুরি করার। গোলাম রহমান পেয়ার, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ।